পাকিস্তান যদি এখন ভারতকে আক্রমণ করে কি হবে? না, মানে আমি বা আয়াম্বস এই ধরনের কোনো কষ্ট কল্পনা করছে না। এই ধরনের বহু গাল গল্প আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক অংশের মানুষ প্রতিদিন চিন্তা করছেন। আমি কিন্তু আবার বলছি যে প্রতিবেশীদের একটা অংশের মধ্যেই শুধু এই কল্পনা রয়েছে, সবার মধ্যে মোটেই নেই। ইতিমধ্যেই তারা ঘটা করে পাকিস্তানের সঙ্গে পুরনো প্রেম জাগিয়ে তুলতে অনেক রকমের লম্পজম্প শুরু করেছে। রাতারাতি পাকিস্তান তাদের পরিত্রাতার ভূমিকায়। আর এই সব কিছুই যদি চলতো তাহলে আমাদের মানে এই ভারতীয়দের কিছু বলারই ছিল না। কিন্তু নিজেদের দোস্তির জন্য ভারতকে শত্রু হিসেবে দাঁড় করিয়ে কল্পনার বিভিন্ন ফানুস ওড়ানো চলছে। পাকিস্তান যদি ভারতকে আক্রমণ করে তাহলে চীনও নিশ্চয়ই অন্য দিক দিয়ে আক্রমণ করবে। এছাড়া পাকিস্তানের কথায় অন্যান্য মুসলিম দেশও নাকি আক্রমণ করবে। এই সবই অশিক্ষিত বা অর্ধশিক্ষিতের মতন যুক্তি সাজিয়ে বাজার গরম করা চলছে। তাই আজকের এপিসোডে আমরা আলোচনা করব বাস্তব পরিস্থিতিটা ঠিক কি। সত্যিই কি পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধ আসন্ন? আর এই রকম যুদ্ধ হলে তার পরিণাম কি হতে পারে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই এপিসোডে। নমস্কার, আয়াম্বসের আবারও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক কোনোকালই ভালো নয়। আর যুদ্ধের ইতিহাসও আপনাদের সকলেরই কম বেশি জানা আছে। এটাও সকলেই জানেন যে ভারত নয়, প্রথম আঘাতটা করেছিল পাকিস্তান। আর ভারতের প্রত্যাঘাত যখন পড়েছিল তখন পাকিস্তানের আর করার কিছুই ছিল না। এবারের পরিস্থিতিও কিন্তু তাই। বাংলাদেশের উগ্র মৌলবাদী সরকার ইতিমধ্যেই ভারত বিরোধিতায় চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। ওদের স্বাধীনতার 50 বছর পর আবার নতুন করে স্বাধীন হয়ে ওদের মনে হচ্ছে পাকিস্তানের হাতে মারধর খাওয়াই নাকি ভালো ছিল। তাই সেই দেশের কিছু উগ্রবাদী এবং সাম্প্রদায়িক মানুষ শুরু করেছে ভারতের সঙ্গে যদি যুদ্ধ হয় পাকিস্তানের, তাহলে ওরা তখন যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে। ইতিহাসের একবার কলকাতা দখলের হাস্যকর সার্কাসের পর এখন নতুন নাটক, পাকিস্তান যদি যুদ্ধ করে তাহলে তারা সেই যুদ্ধে যোগ দেবে। এতদিন পর পাকিস্তানও নিজেদের অঙ্গহানির ব্যথায় লাগানোর চেষ্টা মলম পেয়েছে। কোমর বেঁধে পাকিস্তান কিছুদিন ভারতের বিরুদ্ধে যুদ্ধের ফাঁকা আওয়াজ দিতে দিতে হঠাৎ করেই আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করে ফেলল। এশিয়ার সমস্ত মুসলিম দেশের সঙ্গে জোট বেঁধে ভারত আক্রমণের খোয়াব দেখা বাংলাদেশের মৌলবাদীরা স্বাধীন পাকিস্তানের কাছ থেকে এই রকমটা আশা করেনি। এখন চলুন দেখি ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে পরিণামটা ঠিক কি হবে। কোনো মিত্রের সাহায্য ছাড়া কনভেনশনাল ওয়ার হলে ভারত জিতবে, এই কথা স্বীকার করছেন ভারত বিরোধী চক্র। তাই তারা এই গল্প ফেলেছেন ভারতের বিরুদ্ধে নাকি অনেকগুলো দেশ একসাথে নেমে লড়াই করবে। প্রথমত, পাকিস্তান বাদে আর কোনো দেশই এত বেশি যুদ্ধবাজ নয়। ভারত কিংবা অন্য যে কোনো দেশের অগ্রাধিকার হচ্ছে দেশের উন্নয়ন, উন্নত দেশের কাতারে উঠে আসা। যুদ্ধ করলে অর্থনীতি অনেক ধীর হয়ে যায়, সামরিক খাতে ব্যয়ভার অনেক বাড়ে। যেমন শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের মতন জনকল্যাণ খাতে অর্থ ব্যয় করা কঠিন হয়ে যায়। কোনো যুদ্ধবাজ জেনারেলের মেডেল বাড়াবার জন্য তো রাষ্ট্রের সামরিক বাজেট হওয়া উচিত নয়। রাষ্ট্রের সামরিক ক্ষমতা হওয়া উচিত ডিটারেন্স পাওয়ার বাড়িয়ে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা। আজকে ভারতের যে সক্ষমতা তাতে পাকিস্তান হাজারবার চিন্তা করবে ভারত আক্রমণ করতে। এমনকি চীনও ব্যাপক আকার ভারতের সাথে যুদ্ধ করতে আসবে না। 150 কোটি মানুষের দেশে যেখানে চীনের মূল বাণিজ্যের ক্ষেত্র, সেখানে চীন নাকি যুদ্ধ করতে আসবে বাংলাদেশের কিছু উগ্রবাদী কাগুজে বাঘের মূর্খামির তালে নাচতে। সামরিক ক্ষমতার এটাই লক্ষ্য যে নিজের সীমানা সুরক্ষিত করা, কথায় কথায় লম্ফজম্ফ করা নয়। আজকে বাংলাদেশের সামরিক সক্ষমতা যদি বার্মার বিচারে ডিটারেন্স লেভেলে থাকতো তাহলে লাখ লাখ রোহিঙ্গা ঢুকিয়ে দেবার আগে ওরা 10 বার ভাবত। কিন্তু বাংলাদেশ নিজেদের সীমানা রক্ষা করতেই সম্পূর্ণ ব্যর্থ। একদিকে বার্মার আরাকান সেনাদের বুটের শব্দে নিজেদের বর্ডারেই কান পাতার দায়, অন্যদিকে অর্থনৈতিক বিপর্যয়। তারা নাকি আবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার দিবা স্বপ্ন দেখছে।
এমনকি আরাকান আর্মির অগ্রসর হওয়ার খবর বা সেন্ট মার্টিনে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের খবর বেমালুম চেপে গিয়ে দেশের মানুষকে ভারত বিরোধিতায় মাতিয়ে রাখল তারা। কেন যুদ্ধ হলে ভারতই এগিয়ে থাকবে সে কথাই এবার যুক্তি দিয়ে আপনাদের বলবো, শুনুন একটু মনোযোগ দিয়ে। প্রথমটা হলো অর্থনীতি। ভারতের অর্থনীতি পাকিস্তানের থেকে কমপক্ষে 10 গুণ বড়। তাছাড়া বড় দেশ এবং জনসংখ্যা বিশাল হওয়ায় ভারত পাকিস্তানের থেকে সবসময় অর্থনীতিতে এগিয়ে। বর্তমানে পাকিস্তানের অর্থনীতি ভারত তো বটেই, দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে খারাপ অবস্থায় রয়েছে। ভারতকে টেক্কা দেওয়ার দিবাস্বপ্ন 2009 সাল থেকে প্রতি বছরই প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। চলমান সংকট কাটাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত কয়েক বছর ধরে নানান সংকটে বিপর্যস্ত পাকিস্তান, একদিকে ভঙ্গুর অর্থনীতির কারণে মুদ্রার মূল্যায়নের রেকর্ড পতন, জ্বালানি তেলের আকাশ ছোঁয়া দাম আর নিত্য পণ্যের অস্থির বাজার, দিশেহারা এই মুহূর্তে সে দেশের মানুষজন। পাকিস্তানের অর্থনীতির প্রধান চালিকা শক্তি কৃষিপণ্য আর প্রবাসী আয়। আর এরপর ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার পরও জিডিপির একটা বড় অংশই সেনাবাহিনীর পেছনে খরচ করছে পাকিস্তান। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের মূল্যস্ফীতি গত জানুয়ারিতে 48 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটার প্রশাসন এখন অর্থনৈতিক দেউলিয়াত্ব ঠেকাতে হিমশিম খাচ্ছে। অবস্থা এতটাই ভয়াবহ যে গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিজেদের দূতাবাসের সম্পত্তি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল পাকিস্তান। আর ভারতের অর্থনীতি বহু ঝড় এলেও সামলে নিতে পেরেছে এই ভারত। তাই যে কোনো যুদ্ধের পেছনে যে অর্থনৈতিক শক্ত কাঠামো দরকার, সেই দিক থেকে ভারত কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। ভারতের অর্থনৈতিক গ্রহণযোগ্যতা এখন চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশের বাণিজ্যের ভারসাম্য বহন করতে সক্ষম। তাই ভারতের বিরাট বাজারকে পাখির চোখ করে বসে থাকে বিশ্বের বড় বড় দেশগুলো। এই অবস্থায় ভারতের সঙ্গে যদি পাকিস্তানের যুদ্ধ হয়, তাহলে পাকিস্তান অর্থনৈতিকভাবে চিরতরে মুখ থুবড়ে পড়বে। অর্থনৈতিক সংকটের ভয়াবহ মূল্য এর আগেও দিতে হয়েছে পাকিস্তানকে। বর্তমানে প্রায় দেউলিয়ার জায়গায় পৌঁছে গিয়ে পাকিস্তান হিমশিম খাচ্ছে ওদের দেশের মানুষের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করতে। এবার আসবো সামরিক শক্তির বিষয়ে আলোচনা। কেমন ধরনের সামরিক শক্তি এই দু দেশের? গ্লোবাল ফায়ার পাওয়ার এর প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বিশ্বের 136টি দেশের মধ্যে ভারতের অবস্থান চতুর্থ, অন্যদিকে পাকিস্তানের অবস্থান 25তম। এই তালিকা তৈরি করা হয়েছে 55টিরও বেশি উপাদান বিবেচনা নিয়ে। ভৌগোলিক, অর্থনৈতিক, স্থানীয় শিল্প, প্রাকৃতিক সম্পদ, কর্মক্ষমতা এবং প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বিশ্বের দেশের মর্যাদার বিষয়গুলো এখানে বিবেচনায় নেওয়া হয়েছে। জনসংখ্যার দিক থেকে পাকিস্তানের চেয়ে অনেক বেশি এগিয়ে ভারত। পাকিস্তানের জনসংখ্যা যেখানে 20 কোটি, সেখানে ভারতের জনসংখ্যা 130 কোটিরও বেশি। পাকিস্তানের সৈন্য সংখ্যা 9,19,000 হলেও ভারতের সেনাবাহিনীর সংখ্যা 45 লক্ষ। ভারত পাকিস্তানের প্রতিরক্ষা খাতে খরচেরও বড় পার্থক্য রয়েছে। ভারতের প্রতিরক্ষা বাজেট $4,700 কোটি, অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বরাদ্দ রয়েছে $700 কোটি। ভারতের মোট সামরিক বিমান রয়েছে 2,185টা আর পাকিস্তানের রয়েছে 1,000। এসবের মধ্যে ভারতের অত্যাধুনিক যুদ্ধ বিমানের সংখ্যা প্রায় 700টা, অন্যদিকে পাকিস্তানের সামরিক বিমান রয়েছে 300টা। সেই সঙ্গে ভারতের আক্রমণকারী বা অ্যাটমিক বিমান রয়েছে 1,000, অন্যদিকে পাকিস্তানের মাত্র 400টি। এবার বলবো হেলিকপ্টারের কথা। পাকিস্তানের সামরিক বাহিনীর কাছে সাধারণ হেলিকপ্টার রয়েছে 300টা, ভারতের কাছে রয়েছে 820টা। কার্যক্ষম বিমানবন্দর রয়েছে ভারতের 346টি এবং পাকিস্তানের 151টি। পাকিস্তানের মোট ট্যাঙ্কের সংখ্যা 2,000 আর ভারতের মোট ট্যাঙ্কের সংখ্যা 5,400। সাঁজোয়া যান ভারতের কাছে রয়েছে 3,100টারও বেশি, অন্যদিকে পাকিস্তানের কাছে মাত্র 2,000। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় স্বয়ংক্রিয় অস্ত্রের দিকে বিবেচনা করলে ভারত কিন্তু এশিয়ার মধ্যে অনেক এগিয়ে রয়েছে। আর্টিলারি ভারতের কাছে রয়েছে 5,000-এর কাছাকাছি, অন্যদিকে পাকিস্তানের রয়েছে 1/4 মাত্র, মানে 1,000-এর মতো। রকেট প্রজেক্টর ভারতের কাছে রয়েছে প্রায় 300, সেখানে পাকিস্তানের কাছে 100-রও কম। এবার আসবো নৌবাহিনীর সরঞ্জামে। ভারতের নৌবাহিনী রয়েছে মোট যুদ্ধযান রয়েছে 295টা আর পাকিস্তানের কাছে রয়েছে 190টার মতো। এসব যুদ্ধযানের মধ্যে ভারতের একটা বিমানবাহী রণতরীও রয়েছে। ভারতের কাছে 16টি সাবমেরিন বা ডুবোজাহাজ রয়েছে। অত্যাধুনিক ফায়ার আর্টিলারি এবং নৌযুদ্ধের সমস্ত অত্যাধুনিক শক্তির দিক থেকেও ভারত কিন্তু অনেক অনেক এগিয়ে। বিশেষ করে নৌবাহিনী এবং আকাশ বাহিনীর যে আধুনিক অস্ত্রগুলো রয়েছে,
সেগুলো এশিয়ার মধ্যে একমাত্র চীন ছাড়া কেউ সামনে আসতে পারবে না। প্রতিটি অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা পাকিস্তানের মূল ভূখণ্ডের সমস্ত জায়গার থেকেও বেশি অংশকে ধ্বংস করে দিতে পারে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হওয়ার ইতিহাস কম বেশি আপনাদের সকলেরই জানা, তাই এটাও জানা আছে স্থলবাহিনীর শক্তির দিক থেকে ভারত ঠিক কতটা এগিয়ে। ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা রয়েছে 21,40,000, রিজার্ভে রয়েছে 11,55,000 সৈন্য। এছাড়াও যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে 31 কোটি সেনা। অন্যদিকে পাকিস্তানে সক্রিয় সৈন্য রয়েছে 6,53,000, রিজার্ভে রয়েছে 5,13,000 সেনা। যুদ্ধকালীন পরিস্থিতিতে পাকিস্তানে মিলবে 4 কোটি সেনা। ভারতের স্থলবাহিনীর হাতে রয়েছে প্রায় 200টিরও বেশি ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র। প্রত্যেকটি অস্ত্রের জন্য আলাদা ট্রেনিং এবং স্পেশাল ট্র্যাক ফোর্সেরও ব্যবস্থা করা রয়েছে। দুদেশেরই পারমাণবিক অস্ত্র বহন ক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যদিও রয়েছে। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ অনুসারে ভারতের কাছে 3,000 থেকে 5,000 কিলোমিটার পাল্লার অগ্নি-3 সহ 9 ধরনের অপারেশনাল মিসাইল রয়েছে। অন্যদিকে চীনের সহায়তায় নির্মিত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে স্বল্প এবং মাঝারি ধরনের। ভারত কিন্তু শুধুমাত্র অপরের সাহায্য নিয়ে সামরিক শক্তি প্রদর্শনের জন্য বসেছিল না, তারা প্রতি মুহূর্তে নিজেদের সামরিক শক্তি মূল বলকে বাড়াতে নিজেদের দেশের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করেছে। কিন্তু পাকিস্তান প্রতি মুহূর্তে অন্ধ ভারত বিরোধিতার বশবর্তী হয়ে কোনোদিনই দেশের ইনফ্রাস্ট্রাকচার গঠনে মন দেয়নি। তাই সব সময় তারা হয় আমেরিকা না হলে চীনের হাতের পুতুল হয়েছিল। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ টিচার্স ইনস্টিটিউট তাদের একটা গবেষণা বলছে যে 1993 থেকে 2006 সালের মধ্যে পাকিস্তানের বার্ষিক সরকারি ব্যয়ের 20% বেশি সামরিক খাতে ব্যয় করা হয়েছিল। সেই তুলনায় ভারত সামরিক ব্যয়ে তার সরকারি ব্যয়ের 10% কম ব্যয় করেও পাকিস্তানের থেকে অনেক বেশি উন্নত করতে পেরেছে নিজেদের। তার কারণ ভারত সবসময় চায় দেশের সামগ্রিক উন্নতি, তাই দেশের সমস্ত ক্ষেত্রে যেমন কৃষি, শিল্প, শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে ভারত। কিন্তু পাকিস্তান প্রথম থেকেই যুদ্ধান্ধী মানসিকতা নিয়ে একটি উগ্র মৌলবাদী দেশে পরিণত হয়েছে। অপরের থেকে ভিক্ষা পাওয়া অস্ত্র নিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করতে করতে নিজেদের দেশের ইনফ্রাস্ট্রাকচার গঠন করার সুযোগ তারা পায়নি। তাই অর্থনৈতিক শক্তির থেকে শুরু করে দেশের সমস্ত ক্ষেত্রে ব্যাপক ধস নেমেছে। স্বাভাবিকভাবেই জনসংখ্যার বিচারে চিরকালই ভারতের জিডিপি পাকিস্তানের থেকে বেশি। অন্যদিকে পাকিস্তানের ভ্রান্ত নীতির জন্য যতটুকু জিডিপি গ্রোথ হওয়া উচিত ছিল সেটাও নিয়ে ডুবেছে তারা। এবার দেখব যে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে কতটা এগিয়ে দুই দেশ। ভারতের বিরুদ্ধে চীন বা সমস্ত মুসলিম দেশের একজোট হওয়ার মিথ্যা প্রচার আর দিবাস্বপ্ন দেখা মানুষরা বেশ চমকে গেছে যখন পাকিস্তানের সীমান্তে তালিবান বাহিনীর রণদামামা বেজে উঠেছিল। এর আগেও আমরা দেখেছি বা বলেছি বহু ঠান্ডা গরম পরিস্থিতি হলেও কেন চীন এবং ভারতের নিজেদের মধ্যে যুদ্ধ করেনি, কারণ ভারতের উপর চীনের অর্থনৈতিক অনেকটাই নির্ভরশীল। অন্যদিকে তালিবান সরকার চাইছে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। তালিবান সরকারের সঙ্গে প্রথমবারের মতন দিল্লির উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের পর আফগানিস্তান ও ভারতের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং তালিবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি সাক্ষাৎ করেছেন। আফগানিস্তান চাইছে তাদের নিরাপত্তা জোরদার করা, উস্কানিমূলক কাজে ভারতের অংশীদার হওয়া এবং মানবিক সহযোগিতা বৃদ্ধির জন্য ভারতকে পাশে পেতে। এখন প্রশ্ন হলো, কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়া আফগানিস্তান কি ভারতকে একটা বার্তা দিল পাকিস্তান আর বাংলাদেশের উগ্র মৌলবাদীদের ভারতের বিরুদ্ধে যুদ্ধের দিবা স্বপ্ন দেখবার স্বপ্নে জল ঢেলে? অন্যদিকে চীন নাকি ভারত আক্রমণ করবে, মণিপুর বিদ্রোহ করবে, চিকেন নেক হাতছাড়া হবে বলতে থাকা বাংলাদেশের এইটুকু বুদ্ধি নেই এশিয়ায় যুদ্ধ হলে চীনের বিরুদ্ধে ইসরায়েল, আমেরিকার মতন শক্তির সরাসরি চীনের বিরুদ্ধে হস্তক্ষেপ করবে। আর এটা চীন চাইবে না যে এশিয়ার মাটিতে যুদ্ধে আমেরিকা এন্ট্রি নিক। ভারতের অভ্যন্তরীণ সমস্যার কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম চট্টগ্রামে আঙুল লেগে গেল। অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তান হাতছাড়া হওয়ার জোগাড়। তাই ভারত আর পাকিস্তান যুদ্ধের পরিণতি যে কি হতে পারে সেই ধারণা না থাকা কিছু মানুষের ভণ্ডামি আজ হাস্যকর অবস্থার সৃষ্টি করেছে। এই ভিডিওর মধ্যে থেকে আমি একটা পরিষ্কার ধারণা আপনাদের দিতে চাইলাম, পরিষ্কার বোঝাতে চাইলাম, যারা ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হোক এটা চাইছেন এবং চাইছেন তারা সুবিধা নেবেন, ঠিক তারা যারা ভুলে গিয়েছেন ৭১-এর মুক্তিযুদ্ধে এই পাকিস্তান
এই বদমাশ পাকিস্তান যারা বাংলাদেশের মানুষের ভাষা কেড়ে নিয়েছিল, তাদের সংস্কৃতি কেড়ে নিয়েছিল, সেই পাকিস্তানের হাত থেকে মুক্তি দিয়েছিল, সেই রাজাকারদের হাত থেকে মুক্তি দিয়েছিল এই ভারতীয় সেনা, এমনকি মুক্তি দিতে গিয়ে প্রাণ পর্যন্ত দিয়েছিল। আজ সেই নির্লজ্জ অকৃতজ্ঞ কিছু বাংলাদেশের মানুষ তারা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে, ভারতকে ভাঙার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আঙুলুচি একটা কথাই বলবো যে ভারতকে ভাঙা এত সহজ নয়। নির্লজ্জ হতে পারেন আপনারা কয়েকজন মানুষ, নির্লজ্জ হতে পারেন, অকৃতজ্ঞ হতে পারেন, কিন্তু ভারতকে ভাঙতে গেলে ভারতের মতন শক্তিশালী হয়ে দেখান আগে। দেখুন, এই তিনটে দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান একই সঙ্গে স্বাধীনতা পেয়েছিল। হতে পারে বাংলাদেশ পরে স্বাধীন হয়েছিল, কিন্তু উন্নতির দিক থেকে ভারত এত এগিয়ে কেন জানেন? কারণ ভারত এতগুলো জাতি ধর্মকে সঙ্গে নিয়েও আজও একাট্টাভাবে বসে আছে। যারা মনে করেন ভারতের মুসলমানরা পরাধীন, যারা মনে করেন ভারতের মুসলমানরা ভারতে অপাঙ্কেয়, তাদের বলবো যে ভারতের মুসলমানরা পৃথিবীর অন্য কোনো দেশে এতটা সেফ থাকতে পারবেন না যতটা ভারতে রয়েছেন তারা। আজও ভারতের প্রেসিডেন্ট একজন মুসলমান হন। তাই ভারতকে কিছু বলার আগে, ভারতকে ভাঙার আগে একবার চিন্তা করে নেবেন। এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাই ভারতের অস্ত্র ছিল আর এটাই ভারতের অস্ত্র থাকবে। ভারতকে ভাঙার আগে, ভারতকে ভাঙার শত্রুদের আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভারতের মতন এই হৃদয় রাখতে হবে। ভারতকে বুঝতে গেলে না, আগে ভারতীয় ইতিহাস জানতে হবে, ভারতের ঐতিহ্য জানতে হবে। তাই ভারত ভাঙার পরিকল্পনাকারী চক্রান্তকারীদের বলবো, এই স্বপ্ন কখনোই আপনাদের বাস্তবায়িত হবে না। কারণ আমরা ভারতবাসী, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, আমরা সবাই এক রয়েছি আপনাদের রুখে দেওয়ার জন্য। আয়ামবসের এই এপিসোড এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ আজকে সাবস্ক্রাইব না করে যাবেন না যদি নতুন হন। আর হ্যাঁ, আমার সঙ্গে যুক্ত হতে পারেন ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রাম আইডি IAM_Kunal Bose। আর আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই আমার কমেন্ট বক্স অবশ্যই সবসময় খোলা থাকে। আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর প্লিজ কড়া ভাষায় লিখে দেবেন, ভারতকে ভাঙার চক্রান্তকারীরা এত সহজ নয়। ভারতকে লেলিয়ে দেওয়া যুদ্ধে ভারতকে ভাঙতে হলে আগে ভারত হয়ে উঠতে হবে। ধন্যবাদ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওয়ে। জয় হিন্দ।